This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। শুভজিৎ, ওপারে আমরা দেখছিলাম তো ছায়ানটে কিভাবে তাণ্ডব চালানো হয়েছে, কিভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে উদিচি সেখানেও, কিন্তু ওপার বাংলার পর আমার বাংলাতেও কি সেই একই ছবি? সেখানেও কি সঙ্গীত শিল্পীদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে? কারণ সেরকমই তো ঘটনা সামনে এলো। কারণ ধর্মকে অস্ত্র করে যেভাবে পূর্ব মেদিনীপুরে মাটিতে লগ্নজিতাকে গান গাইতে বাধা দেওয়া হলো, এই প্রশ্নই কিন্তু উঠছে। এ কোন বাংলা? ওপার বাংলায় যে ছবি আমরা বেশ কয়েকদিন ধরে আপনাদের সামনে তুলে ধরছি, ছায়ানট, উদিচির ছবি দেখাচ্ছি এবং বিভিন্নভাবে সাংস্কৃতিক মনস্ক মানুষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে বাংলাদেশের মাটিতে, কিন্তু আমার বাংলাতেও কি সেই একই ছবি দেখতে হলো? কারণ লগ্নজিতাকে গান গাইতে বাধা দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরে। কোন বাংলা? গানের উপর এত রাগ কেন? ওপারের বিষ কি এপারেও ছড়াচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময় প্রামাণিকের সঙ্গে কথা বলো। তন্ময়, একটাই প্রশ্ন, এ কোন বাংলা? দেখো, কোথাও যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে। ওপার বাংলার ছবি মানে বাংলাদেশের ছবি আমরা যা দেখছি, প্রতিদিন আমাদের শিউরে উঠতে হচ্ছে। সেখানে 7 বছরের শিশু সন্তান, সেও ছাড় পাচ্ছে না, তাকে ঘরে তালা বন্ধ করে পুড়িয়ে মারা হচ্ছে। পুড়িয়ে মারা হচ্ছে দীপু দাসদের মতো সাধারণ নিরীহ মানুষকে মিথ্যে অপবাদ দিয়ে। কারা অপবাদ দিচ্ছে? মৌলবাদীরা, সেই ধর্মীয় সংকেত দিয়ে। সেখানে উদিচি আক্রান্ত হচ্ছে, সেখানে ছায়ানট আক্রান্ত হচ্ছে। এবার বাংলাতে এর আগেও টুকরো একটা ঘটনা ঘটেছিল, কিন্তু ঠিক এরকম একটা আবহে একজন সঙ্গীত শিল্পী মঞ্চে যখন গান গাইছেন, লগ্নজিতা মঞ্চে গান গাইছেন, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে স্কুলের অনুষ্ঠানে। সেই স্কুলের অনুষ্ঠানে তিনি মঞ্চে উঠেছেন, সেখানে গান গাইছেন। তখন মঞ্চে উঠে তেড়ে মারতে যাচ্ছেন সেখানকার একজন শাসক ঘনিষ্ঠ ব্যবসায়ী, যার বাবা ওখানকার তৃণমূল নেতা ছিলেন। ফলে এখানেই কোথাও একটা প্রশ্ন উঠে আসছে যে তিনি উঠে দাঁড়িয়ে সবার সামনে বলছেন এই ধরনের গান গাওয়া যাবে না, সেকু গান গাইতে হবে। এমন অভিযোগ, গুরুতর অভিযোগ। কোথাও কি তাহলে এপারেও সেই ধর্মীয় আস্ফালন ভিতরে ভিতরে কোথাও কি আবার মাথাচাড়া দিতে শুরু করেছে? যে ওপার বাংলায় যে ঘটনা সাধারণ মানুষ দেখছেন, সাধারণ বাঙালিরা যে ঘটনায় আক্রান্ত, এপার বাংলা তো কিন্তু ভগবানপুরের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কোথাও কোথাও সেরকম মনোভাবাপন্ন লোক রয়েছেন যারা গানকে সহ্য করেন না, গানকে ভয় পান। তন্ময়, একটা বিষয়, এই ঘটনাটাকে আমরা দুভাবে ব্যাখ্যা করতেই পারতাম। মানে যদি শুধুমাত্র আক্রমণের ঘটনাটা ঘটতো, সেখানে আমরা সত্যি যেটা এখনো প্রশ্নটা করছি যে শিল্পীর নিরাপত্তা, এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, পুলিশ প্রশাসনের কি ভূমিকা ছিল? এত বড় একজন শিল্পী গিয়েছেন, তার নিরাপত্তার দায়িত্ব কাদের হাতে ছিল? এইভাবে আমরা ব্যাখ্যা করতেই পারতাম। কিন্তু এই মেহবুব মল্লিক, যে শাসক ঘনিষ্ঠ ব্যবসায়ী, তার এই কথাটা যে সেকুলার গান গা, একজন শিল্পীকে তো কোনো রকম সম্মান নেই, কিন্তু এই সেকুলার গান গা, এই কথাটা বলে কত বড় একটা ধর্মীয় উস্কানি যেন তিনি ওই মঞ্চে দাঁড়িয়ে দিয়ে দিলেন। ধর্মকে তিনি অস্ত্র করে একজন শিল্পীকে বাধা দিয়ে দিচ্ছেন। মানে আমাদেরকে মানে আমাদের লজ্জা লাগছে যে এই বিষয়টাকে আমাদের এইভাবে ব্যাখ্যা করতে হচ্ছে আজকে। এবার এই ব্যাখ্যা করতে হচ্ছে এই কারণেই, কারণ ছত্রে ছত্রে শিল্পীর যে অভিযোগ, সেখানে এই অভিযোগগুলো রয়েছে। শিল্পী টিভি9 বাংলাকে একান্ত এক্সক্লুসিভ সাক্ষাৎকারে যে কথা বলেছেন, সেখানেও তিনি আতঙ্কিত এবং কালকে কোন পরিস্থিতির সামনাসামনি হয়েছিলেন সেটা উল্লেখ করেছেন এবং পরিষ্কার করে বলছেন হতেই পারে যে কোন আন্দোলনে, সরকার বিরোধী আন্দোলনে থাকতে পারেন, সেখানে বলতে পারে যে তুমি এই গান গাইছো কেন। এখানে বলা হচ্ছে জাগমা গাওয়া যাবে না, ওসব ধর্মীয় গান এখানে গাওয়া যাবে না, এখানে তোমাকে সেকু গান গাইতে হবে, তুই সেকু গান গা। তেরে মারতে যাওয়া হচ্ছে, অর্থাৎ সেই ধর্মীয় আস্ফালন একটা মঞ্চের উপর উঠে। একদম, প্রত্যেকেরই প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে, কিন্তু প্রতিবাদের ভাষাটা ঠিক কোথায় কিরকম হওয়া উচিত সেটা প্রত্যেকেরই অবগত হওয়া উচিত। কিন্তু এই সেকিউ গান গা বা সেকুলার গান গা বলে কত বড় ধর্মীয় বিষয়কে তিনি সামনে আনলেন। আজকে এই বিষয়টাকে আমাদের এভাবে ব্যাখ্যা করতে হচ্ছে, যথেষ্ট লজ্জার। সেই শিল্পী মানে লগ্নজিতা, যিনি ভয়ানক অভিজ্ঞতার শিকার হয়েছেন, তিনি কি বলেছেন টিভি9 বাংলা এক্সক্লুসিভ শুনুন। আমার হাতে মাইক্রোফোন ছিল, বিকজ আই ওয়াজ টকিং টু দি অডিয়েন্স, রাইট? তখন উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা গা, তুই তোকারি, মানে গান টানেরও কোনো ব্যাপার, মানে আপনি গান এরম না বলে আমি স্টেজ থেকে নেমে গেলাম। তারপর আমি ভগবানপুর পুলিশ স্টেশনে গেলাম এবং গিয়ে আমি জানালাম যে এরম এরম হয়েছে। তো ওনারা বললেন যে আপনি একটা জেনারেল ডায়েরি করুন। আমি একটা জেনারেল ডায়েরি করলাম। একজন গায়িকা একটা স্টেজ শো করতে গিয়ে প্রায় শারীরিক হেনস্থার মুখে পড়ছে। বাংলায় কি শিল্পীরা একেবারেই নিরাপদ নয় বিভিন্ন স্টেজ শোতে পৌঁছে? তোমার কি সেরম মনে হয়? কারণ এরকম ঘটনা তো মাঝে মাঝে ঘটে, আমরা জানতে পারি।
হ্যাঁ মানে সেটাই আমি এবং আমার ব্যান্ড কালকে যখন গাড়ি করে সব কিছু করে রাতে বাড়ি ফিরছি আমরা সেটাই বলছিলাম যে দেখ আমরা রোজ কত কিছু শুনি কিন্তু যতক্ষণ না আমাদের নিজেদের সাথে হয় ততক্ষণ তো আমরা রিলেট করতে পারি না। কারণ এটা সত্যি যে আমি 11 বছর ধরে গান গাইছি, অনেক কিছু হয়। একটা লাইভ শো করতে গেলে সামনে যখন এত মানুষ থাকে প্রত্যেকটা শিল্পীরই নানান কিছু হয়। এরকমও দিন হয়েছে যে বলেছে যে দিদি গান ভালো লাগছে না, নেমে যান। সেটা আপনি বলতেই পারেন স্টেজের নিচ থেকে। কিন্তু কালকে যেটা হলো এটা আমার 11 বছরে কোনো দিন হয়নি, এটা আমার প্রথমবার হলো। আমার কনসার্নটা অন্য, উনি যে কোনো দলের হতে পারে, সেটা আমার কনসার্নই নয়। আমার কনসার্ন হচ্ছে স্টেজটা, যিনি স্টেজে পারফর্ম করছেন তার জায়গা। যেরকম ক্লাসরুমটা টিচারের জায়গা, আপনি কি একটা ক্লাসরুমে গিয়ে ঢুকে পড়তে পারবেন এই হই হই করে আমরা এসছি? স্টেজ বিলংস টু দ্য আর্টিস্ট। ইউ ক্যানট ডু দিস টু অ্যান আর্টিস্ট। আপনি যে কোনো দলেরই হতে পারেন, সেটা আমার কাছে একদম ম্যাটার করছে না। আমি একদম মেনে নেব না যে আমার স্টেটে, আমার দেশে, আমার স্টেজে উঠে কেউ, ছেলে মেয়ে বুড়ো বাচ্চা, যে কোনো ধর্ম, যে কোনো পলিটিক্যাল পার্টি, আমি কাউকে অধিকার দিইনি আমাকে স্টেজে উঠে মারার। তাই আমি আজকের দিনটা এইটা নিয়েই কনসেন্ট্রেট করতে চাই। ধর্মকে অস্ত্র করে লগ্নজিতাকে হেনস্থা মারধরের চেষ্টা, তৃণমূলকে নিশানা বিজেপির। জাগমা গান কি সাম্প্রদায়িক? কে কি খাবে, কে কি পড়বে, তা কি তৃণমূল ঠিক করে দেবে? প্রশ্ন তুলে সরব হয়েছেন শঙ্কুদেব। পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গরিমসি অভিযোগ বিজেপি নেতার। এই কমপ্লেনটা পর্যন্ত নিচ্ছিল না, এই যে লগ্নজিতার স্পেসিফিক্যালি সাইন করা কমপ্লেন, এবং এই হচ্ছে থানা রিসিভিং। তাতে ও একটা জিডি নাম্বার দিয়েছে, দিয়ে বলেছে 20/12 এটা ইনসিডেন্টে ও জিডি অ্যাকসেপ্ট করেছে ভগবানপুর পিএস 915 নম্বর। এটা অপদার্থ হুসি। রাত 3টে পর্যন্ত ওখানে লোক ঘেরাও করে রেখেছে ওদেরকে, ওরা হ্যারাস্ট হয়েছে, তারপর ওরা ওখান থেকে বেরিয়ে এসছে। আমার প্রশ্ন রাজ্য সরকারের কাছে, এই জাগমাটা কি সাম্প্রদায়িক গান? তাহলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তীরা ডিসক্লোজ করুক। এই গানটা গাওয়া যাবে না, তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে কে কি খাবে, কে কি পড়বে। তৃণমূল তো বড় বড় কথা বলে, তৃণমূলের নেতা ওখানে গিয়ে এই সমস্ত জিনিস করবে। নিচের স্তরটা পুরো মানে ধ্বংস হয়ে গেছে। তৃণমূলের কোনো নেতা এই ধরনের কাজ করতেই পারেন না, কারণ মুখ্যমন্ত্রী খোদ প্রতি বছর মহালয়ায় যখন আমাদের শারদ সংখ্যা, উৎসব সংখ্যা জাগো বাংলা প্রকাশিত হয়, প্রতি বছর মুখ্যমন্ত্রী নিজেই জাগো মা জাগো দুর্গা দশপ্রহরধারিণী অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো মমতাদি নিজেই গানটি গান। সুতরাং এই অভিযোগটা যে কতটা হাস্যকর এবং অবাস্তব, এটা সব মানে মানুষ সাদা চোখে বুঝতে পারছে যে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে যখন দশপ্রহরধারিণী দুর্গার গান গেয়ে মহালয়ার দিন শারদ সংখ্যা প্রকাশ করেন, উৎসব সংখ্যা, সেক্ষেত্রে এই অভিযোগ শঙ্কুদেব পাণ্ডা আপনাদের মিডিয়ায় ফুটেজ খাওয়ার জন্য এই অভিযোগ করে থাকতে পারে। শর্মিষ্ঠা, রাজনীতি থাকবে, যে কোনো বিষয়ে রাজনীতির সঙ্গে একটা অভিযোগ থাকবে, অভিযোগ নস্বাত থাকবে, পাল্টা অভিযোগ থাকবে, সবকিছুই থাকবে। এটা তো সেকেন্ড পার্ট। কিন্তু মূল যে ঘটনা ঘটেছে, একজন শিল্পী তিনি তো অভিযোগ করছেন, তিনি যখন গান গাইছেন একজন ওখানে উঠে আসে। লগ্নজিতা বলছেন যে এ কোন রাজনৈতিক দলের, এর নাম কি, এর ধর্ম কি, এটা ম্যাটার করছে না। আমি একজন শিল্পী, আমার কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে স্টেজে উঠে এসে, এটা তো আমি কাউকে এই অধিকারটা দেইনি। এই বিষয়গুলোই তো উঠে আসছে বারবার, যে এ রাজ্যেও কি তাহলে শিল্পীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে? যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, কিন্তু ঘটনা যে ঘটেছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। শর্মিষ্ঠা, শুভজিৎ, এত বড় একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের মানসিকতার মানুষ রয়েছেন, বিভিন্ন ধরনের দর্শক রয়েছেন, বিভিন্ন ধর্মের দর্শক রয়েছেন। আমি এমন কিছু কথা বলতে পারি না যেটা একজন শিল্পীর ভাবাবেগেও আঘাত লাগতে পারে, বা তার শিল্প সত্তায় আঘাত লাগতে পারে, বা ওখানে আরো অন্যান্য যে সমস্ত দর্শক রয়েছেন তাদের ভাবাবেগে বা তাদের পছন্দের দিক থেকেও কোথাও আঘাত লাগতে পারে। কারণ একটা অনুষ্ঠান যখন এত বড় অনুষ্ঠান, সেই অনুষ্ঠান প্রত্যেকের জন্য, একজন শিল্পী প্রত্যেকের জন্য গান গাইবেন, একজনের পছন্দের গান সেখানে গাওয়া হবে। একজন একটা গানকে কিভাবে দেখছে, কিভাবে ব্যাখ্যা করছে, সেটা ভীষণভাবে অপ্রাসঙ্গিক। এই বিষয় মানে এই বিষয়টা যে আমাদেরকে এভাবে ব্যাখ্যা করতে হচ্ছে, এটাই সত্যি ভীষণ অবাক লাগছে, ভীষণ লজ্জা লাগছে যে এই ছবি আমার বাংলা দেখতে অভ্যস্ত নয়। আমরা বিভিন্ন শিল্পীর গান পছন্দ করি, সত্যি কোনো শিল্পের বা শিল্পীর তার শিল্প সত্তার কোনো ধর্ম হয় না। পছন্দ অপছন্দ আমাদের উপর, তার উপর। কিন্তু এইভাবে একজন শিল্পীকে বাধা দেওয়া সত্যি তার নিরাপত্তা এবং তাকে একটা অসম্মানও বলা যেতে পারে, যে বিষয়টা আজকে এই মুহূর্তে চর্চায়। আর সত্যি
এই অনুষ্ঠানগুলো ওপেন অনুষ্ঠান হয়, সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকাও কি এড়ানো যায়? যারা উদ্যোক্তা রয়েছেন তারা কি শিল্পীর সঠিক নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন? না, উদ্যোক্তাদের দিকে প্রশ্ন উঠবে, 100 বার প্রশ্ন উঠবে, কারণ এটা একটা নিরাপত্তার বিষয়। একজন শিল্পী স্টেজে কি গাইবেন না গাইবেন সেটা সম্পূর্ণ তার অধিকারের মধ্যে পড়ছে। একজন শ্রোতা তার কোনটা ভালো লাগবে কি না লাগবে না সেটাও তার ব্যক্তিগত ব্যাপার, জানাতেও পারে। কিন্তু একজন শিল্পী গান গাইছে, স্টেজে উঠে কণ্ঠরোধের চেষ্টায় এবং এইরকম একটা কমেন্ট করা, এটা নিয়েই তো আলোচনাটা হচ্ছে। রাজনীতি চলছে, রাজনীতি চলবে রাজনীতির মতন, অভিযোগ থাকবে, পাল্টা অভিযোগ থাকবে। আবারও বলছি, যিনি করেছেন লগ্নজিতা বারবার বলছেন তার নাম, তার ধর্ম, তার রাজনৈতিক পরিচয় ম্যাটার করছে না। প্রধান বিষয় শিল্পীকে বাধা দেওয়া হচ্ছে, স্টেজে উঠে তাকে মারতে যাওয়া হচ্ছে, কারণ একদম খুব কাছে চলে এসেছিল ওই ব্যক্তি। তাকে কেউ যদি বাধা না দিত হয়তো একটা হয়েও যেত, এবং তাকে কি গান গাইবে সেটাও বলে দেওয়া হচ্ছে। বিশিষ্টরা কি বলছেন একবার শোনাই। লগ্নজিতা গান পরিবেশন করতে গেছেন। গান পরিবেশনের ক্ষেত্রে একজন শিল্পীকে হ্যারাস করা হচ্ছে, যেটা ওর চিঠিটা ভাইরাল হয়েছে, আমি দেখলাম সেই চিঠিটা পড়েছি, যে কমপ্লেন লেটারটা ওর ফিজিক্যাল অ্যাসল্টের কমপ্লেনও তুলেছে। সেটা অত্যন্ত মানে দুশ্চিন্তার। মানে মানুষ যে আইনকে যে কোনো সময় হাতে তুলে নিতে পারে, বেপরোয়া হয়ে যায়। লগ্নজিতার ঘটনাটা অত্যন্ত নিন্দনীয়, এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে, প্রশাসনিক চরমতম কঠিন ব্যবস্থা যাতে নেওয়া হয়, সেটাই দেখার দরকার। সঙ্গীত শিল্পী পল্লব কীর্তনিয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পল্লববাবু, শুভজিৎ রয়েছি। পল্লববাবু, আমরা তো ছোটবেলা থেকে এটা শুনে বড় হয়েছি, কেউ একজন গান গেয়ে বলছে কি দুগ্গি দেখলাম চাচা, কি ঠাকুর দেখলাম চাচি। আমরা তো এটা শুনে বড় হয়েছি, মুর্শিদ যার শখা তার কিসের ভাবনা। আমরা তো এইসব শুনে বড় হয়েছি, নাম নেব মোহাম্মদের কেটে যাবে ভয় বিপদের। শিল্পীরা তো, শিল্পীর তো কোনো জাত হয় না, কোনো সত্তা হয় না। এখানে একজন শিল্পীকে গিয়ে কেউ একজন বলছে যে এই গান গাওয়া যাবে না, সেকুলার গান গান। কোথায় যাচ্ছে সমাজ? সেটাই তো খুবই ভাববার বিষয়। এবং আমি জানি না গানটার পুরো কথাটা কি। আমি প্রথম লাইনটা শুনলাম জাগো মা, সে তো আমাদের আগমনী গান, তো আমাদের সেগুলো তো এভাবেই শুরু হয়। জানি না গানটা ঠিক কি বিষয় নিয়ে, কিন্তু যাই হোক, মানে এভাবে তো আমাদের কত গানই শুরু হয়েছে। আর গানের মধ্যে এরকম সেকুলার গান, এ তো খুবই অদ্ভুত ব্যাপার। এটার হচ্ছে একটা দিক, মানে কিন্তু আমি আপনাদের আর একটা কথা বলি। আমার 25শে ডিসেম্বর আমার ভাতারে একটা বইমেলায় একটা আমার অনুষ্ঠান ছিল। সেখানে শুনলাম আমার অনুষ্ঠানটা উদ্যোক্তাদের চাপে বাতিল করতে হয়েছে, কারণ আমি যেহেতু এখানকার শাসক বিরোধী গান করি সেজন্য আর কি। ফলে এও এক ধরনের আধিপত্যবাদ আর কি। এখন ধর্মীয় শিল্পীরা কোথায় যাবেন? হ্যাঁ, তাদের যদি ধর্মীয় কারণে বা শাসক দলের বিরূপ হওয়ার কারণে যদি তাদের গান বন্ধ করতে হয়, সে তো মারাত্মক। ধন্যবাদ। আমরা কথা বললাম পল্লব কীর্তনিয়ার সঙ্গে। এবার একটু ওপার বাংলার দিকে নজর রাখা যাক। সেখানে তো প্রত্যেকদিনই আমরা সংখ্যালঘু নির্যাতনের ছবি, খবর আপনাদের সামনে তুলে ধরছি। দীপু দাসের ঘটনা, যাকে জ্বলন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল। দীপু দাসের পর এবার পদ্মাপাড়ে ফের আক্রান্ত সংখ্যালঘু আরো এক হিন্দু। এবার ঝিনাইদহে ভারতীয় সন্দেহে রিক্সা চালককে বেধড়ক মারধরের অভিযোগ। হাতে লাল সুতো ছিল, সেই লাল সুতো দেখে গোবিন্দ বিশ্বাস নামে ওই রিক্সা চালককে মারধরের অভিযোগ জামাতের বিরুদ্ধে। পুলিশের কাছে গিয়েছিলেন, কিন্তু পুলিশ গিয়ে তাকে কোনো রকম ভাবে উদ্ধার করে নিয়ে যায়। চোখে বুকে গুরুতর আঘাত নিয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি ওই গোবিন্দ বিশ্বাস। যে দুয়ারে একটু শক্ত করে দাঁড়াতে সকল হিন্দু, সকল সনাতনী, এমনকি আমি তো সর্বসাধারণকে এই কথাই বলবো যে এইবার একটু শক্ত করে দুয়ারে দাঁড়াও, যেন দুয়ার ভেদ করে এই বাংলাদেশ, এই পাকিস্তান যেন এখানে প্রবেশ না করে। দুয়ারে পাকিস্তান দাঁড়িয়ে আছে, আর আমরা হতে দেব না। তার জন্য লোভ বিমুক্ত হতে হবে। ইউনূসের বাংলাদেশের সব সীমা পেরিয়ে গিয়েছে বর্বরতা। বাংলাদেশের হিন্দুদের নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সাংসদ সৌগত রায়। বাংলাদেশের সংখ্যালঘুরা থাকতে না পারা জাতীয় বিপর্যয়, কি বলেছেন সৌগত রায়? শুনুন।
বাংলাদেশে যদি সংখ্যালঘুরা না থাকতে পারে সেই কথা মাথায় রেখে আমি বলবো যে ওই সেই প্রথম কথা জাতীয় বিপর্যয় হবে। ভারত সরকারের এখানে হস্তক্ষেপ করা উচিত। বাংলাদেশের সংখ্যালঘুরা যাতে নিরাপদ থাকতে পারে। হে ভগবান, আমি সাথীকে মাইক্রোফোন ধরা লাগে চারটে লাইন বলবো যে আমরা এক জায়গায় বলেনি, এটাই দুঃখের ব্যাপার। কিন্তু একসাথে পার্লামেন্ট চালু থাকলে আমরা এক ভাবনা, এখন আমরা বলবো কিন্তু একসাথে ভাবি না। বাংলাদেশে প্রচেষ্টায় সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করার ভারতবর্ষেরও একটা দায়িত্ব আছে। কিন্তু আনন্দ দেখুন, আগামীকাল 22 তারিখ 22শে ডিসেম্বর। ঐতিহাসিক কোনো তাৎপর্য আছে কিনা উইকিপিডিয়া সার্চ করে দেখতে হবে, কিন্তু মোটামুটিভাবে এখনো পর্যন্ত মনে পড়ছে যে সেরকম বড় ঐতিহাসিক কোনো তাৎপর্য নেই। কিন্তু আগামীকাল বাংলায় জন্ম নেবে আরো একটা রাজনৈতিক দল। নতুন দলের ঘোষণা করবেন হুমায়ুন কবির। এই 22 তারিখের কথা তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন। ধর্মের জিগির হুমায়ুনের, ভোট না দিলে বাবরি মসজিদ করতে দেবে না, বিজেপি বা তৃণমূল জিতলে মসজিদ করতে বাধা দেবে, 90-এর বেশি আসন পেলে তবেই হবে মসজিদ, দাবি তৃণমূলের সাসপেন্ডেড বিধায়কের। 22 তারিখে তিনি নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন, সেদিনকে রাজনৈতিক কর্মসূচিও ঘোষণা করবেন। এর আগেই হুমায়ুন কবির জানিয়ে দিয়েছিলেন সাসপেন্ড হওয়ার পরেই, এমনকি সাসপেন্ড হওয়ার আগে থেকেই তিনি একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে তিনি নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন। সেই রাজনৈতিক দলের এজেন্ডা কি হবে, সেই রাজনৈতিক দলের ইস্যু কি হবে, মোটামুটি সেটাও বোধহয় পরিষ্কার করে দিচ্ছেন হুমায়ুন কবির। অন্তত তার কথাবার্তায় এমনটাই অনুমান করা যাচ্ছে। ভোট না দিলে বাবরি মসজিদ করতে দেবে না, বিজেপি বা তৃণমূল জিতলে মসজিদ করতে বাধা দেবে, 90-এর বেশি আসন পেলে তবেই হবে মসজিদ, দাবি করেছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। কৌশিক, হুমায়ুন কবির, তুমি যে জেলায় সাংবাদিকতা করো সেই জেলার একটা পরিচিত নাম। একটা সময় তিনি জিতেছেন, হেরেছেন, আবার জিতেছেন, আবার হেরেছেন, নিজের নাক কেটে লোকের যাত্রা ভঙ্গ করেছেন, এইসব তার ইতিহাস রয়েছে। রাজনৈতিক দলাদলি করেছেন, এ দলাদল করেছেন, এটাও মোটামুটি ইতিহাস রয়েছে। এবার তিনি একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছেন, তার সঙ্গে জেলার পরিচিত মুখ কি কেউ আছে, বা ছোটখাটো মাঝারি মুখ? দেখো, তুমি যে কথাতে বললে হুমায়ুন কবির বিভিন্ন রাজনৈতিক দলও করেছেন, দল পাল্টেছেন। এবার একটা নতুন ইনিংস, অর্থাৎ যে তিনি দল পাল্টে নন, এবার নিজে একটি দল তৈরি করবেন। তবে তুমি যেমনটা জিজ্ঞেস করলে, জেলার পরিচিত মুখ থাকবে, যারা যে তৃণমূলের যারা পিছনের সারিতে ছিল, অর্থাৎ পুরনো তৃণমূল আদি এবং নব্য তৃণমূলের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ফলে যারা আদি তৃণমূল ছিল সেই সব তৃণমূলের একাংশকে মঞ্চে দেখা যেতে পারে, এমনটা তিনি হুমায়ুন কবির কিন্তু বরাবরই দাবি করেছিলেন। যারা তৃণমূলের থেকে বঞ্চিত সেই সব নেতৃত্ব এবং নতুন কিছু মুখ আসবে, যারা সমাজে বিভিন্নভাবে যারা জড়িত রয়েছে সামাজিক কাজকর্মে, সেই সমস্ত নতুন মুখ আসার সম্ভাবনা রয়েছে। সেরকম কিছু সামাজিক সংগঠন যেমন এপিডিআর এর মতো সেই সব সামাজিক সংগঠনের লোকজনও সেখানে সেই মঞ্চে থাকবে। তার 75 জনের যে কমিটি হবে, সেই কমিটিতে দেখা যাবে রাজ্যের বিভিন্ন যে জেলা রয়েছে সেই সমস্ত জেলা থেকে একজন করে প্রতিনিধিত্ব করবেন, এবং তিনি যেটা দাবি করেছেন যে তিনি সেই দলের চেয়ারম্যান হবেন। এছাড়াও একটা বড় কমিটি হবে। তবে আগামীকাল যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চে কিন্তু 90 জনেরও বেশি কিন্তু পদাধিকারী থাকবে, যাদের নাম ঘোষণা হবে, যাদেরকে পদ দেওয়া হবে, সেই সমস্ত ব্যক্তি মূল মঞ্চে। দেখা যাক কালকে মূল মঞ্চে কারা কারা থাকেন, কোনো পরিচিত মুখ থাকে কিনা। অবশ্যই কৌশিক, সেদিকে নজর থাকবে। কিন্তু যে কোনো রাজনৈতিক দলের জন্ম হয় যে কোনো ইস্যু দিয়ে। আমরা এর আগে আপের জন্ম দেখেছিলাম, যে তারা একটা আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছিল, সেই সময় দাঁড়িয়ে স্বচ্ছতার কথা বলে। এরকম বিভিন্ন রাজনৈতিক দল একটা ইস্যুর মধ্যে দিয়ে তার জন্ম হয়। হুমায়ুন কবির কোন ইস্যুর মধ্যে দিয়ে রাজনৈতিক দল গঠন করতে চলেছেন তার কথাতে মোটামুটি অনুমান করা যেতে পারে। কি বলেছেন শোনাই। ভোট যদি না দেন, এই শুভেন্দুর বিজেপি পার্টিও যদি 150-এ পৌঁছায়, তাহলে বাবরি মসজিদ করতে দেবে না। দুটো কেস হলো, হাইকোর্ট পুরো বলেছে এটা সাংবিধানিকভাবে কোনো আপত্তি নাই, উনি কোনো অসাংবিধানিক কাজ করছে না, উনি মসজিদ বানাবে, তার নাম কি রাখবে সেটা ওনাদের ব্যাপার, এ নিয়ে হস্তক্ষেপ করেনি। কিন্তু আমি বলছি, মমতা ব্যানার্জি যেভাবে মসজিদের জন্য আমাকে বাধা দিয়েছে বা সাসপেন্ড করেছে ববি হাকিমকে দিয়ে, আগামী দিনে যদি 90-100 সিট আমাদের হাতে না আসে, ওরা যদি এককভাবে 148 বিজেপি পেয়ে যায় বা টিএমসি পেয়ে যায়, তাহলে কিন্তু এরা এই এত ইট, এত পাথর, এত বালি, এত টাকা বৃথা যাবে, এরা কিন্তু করতে দেবে না।
তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, শুভজিৎ রয়েছে, আপনিও দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, রাজনীতির অনেক ঘাত প্রতিঘাত আপনি চাক্ষুষ করেছেন। এটা কোনো ক্লাব নয় যে চল ভাই একটা ক্যারাম কিনে আনি। একটা রাজনৈতিক দলের জন্ম হয় বা গঠন হয় কিছু ইস্যুকে মাথায় রেখে। হুমায়ুন কবির কোন কোন ইস্যু নিয়ে রাজনীতির ময়দানে লড়াই করতে চলেছেন সেটা তার বক্তব্যে পরিষ্কার। আপনার কি মনে হয় এই 3 মাস 4 মাস পরে নির্বাচন এবং পরবর্তী সময় মানে অদূর ভবিষ্যতে এই ইস্যু নির্বাচন করা এবং এই ইস্যু নিয়ে ময়দানে নামা কোনো পলিটিক্যাল ডিভিডেন্ড দেবে এই রাজনৈতিক দলকে? দেখুন, নিঃসন্দেহে বলা যায় যে কোনোভাবেই এর কোনো সামনের দিনের আশা দেখছি না আমি। তার কারণ মনে রাখা দরকার, এর আগে প্রণব মুখার্জি নতুন দল করেছিলেন, রাখতে পারেননি। এর আগে সোমেন মিত্র নতুন দল করেছিলেন, রাখতে পারেননি। এইরকম অনেক দল হয়েছে, রাখা যায়নি। এই বাংলার বুকেও মুকুল রায় নতুন দল করেছিলেন, রাখতে পারেননি। আপনারা কি মনে করেন প্রণব মুখার্জি, সোমেন মিত্র, মুকুল রায় এদের থেকে রাজনৈতিকভাবে হুমায়ুন কবির বেশি শক্তিশালী? মমতা বন্দ্যোপাধ্যায় দয়ায় একটা জায়গায় জিতেছেন, তার আগে পরপর হেরেছেন। এখন সেইটা নিয়ে তিনি মনে করছেন শুধু কমিউনাল সুড়সুড়ি দিয়ে আমি একটা জায়গায় যাব। কিন্তু সব থেকে বড় যাদের কথা বলছেন সেই মুসলমান সমাজের মাথার উপর ছাতা হয়ে আছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের ক্ষেত্রে। আর এখানটাতে উনি শুধু খোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, কমিউনাল সুড়সুড়ি। আর দিচ্ছেন কার? বিজেপির পয়সাতে। ডাকছেন কাকে? কংগ্রেস এবং সিপিএম কে সঙ্গে ডাকছেন। বুঝাই যাচ্ছে যে সবগুলো জগাই মাদাই গদাই সব এক জায়গায় হয়েছে। বুঝতে পেরেছি। আর সেই ক্ষেত্রে এনার সামনে কোনো আশা নেই। আর বলতেই পারেন, আপনি যেটা এখনই বললেন কেজরিওয়ালের কথা, কেজরিওয়ালের সংগ্রাম অনেক বেশি ছিল, তার শিক্ষা অনেক বেশি ছিল, বুঝতে পেরেছি, তার সংগঠন বেশি ছিল। এই কয়েকদিনের মধ্যেই দেখবেন হাউই বাজির মতন শূন্যে দেখবেন শুধু একটুখানি ধোঁয়া আছে, আর কিছু নেই। বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ জয়প্রকাশ বাবু। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, একটু আগে জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বলছিলাম, তার কাছে সরাসরি প্রশ্ন ছিল যে হুমায়ুন কবির তিনি যে ইস্যু নিয়ে রাজনৈতিক দল আগামীকাল গড়তে চলেছেন সেই ইস্যু 3-4 মাস পরের নির্বাচনে এবং ভবিষ্যতে কোনো পলিটিক্যাল ডিভিডেন্ড তার রাজনৈতিক দলকে দেবে কি দেবে না। তিনি কয়েকটা এক্সাম্পল দিয়েছেন। তিনি প্রণব বাবুর কথা বলেছেন, সোমেন মিত্রের কথা বলেছেন। তিনি বলছেন যে এদের রাজনৈতিক প্রজ্ঞা তো হুমায়ুন কবিরের থেকে অনেক বেশি, তারা রাজনৈতিক দল গঠন করে সফল হয়নি, হুমায়ুন কবিরও হবে না, তার যেটুকু নাম ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়। আপনার কি মনে হয়? তৃণমূলের ছোটখাটো নেতারা কি বললো তাতে কিচ্ছু আসে যায় না। আসলে এটা মমতা ব্যানার্জির প্ল্যানিং। কারণ মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটা বিশাল সংখ্যক মুসলমান যারা তৃণমূলের উপর রুষ্ট, যারা তৃণমূলের মুসলমানকে ব্যবহার করার নীতি এটা বুঝে গিয়েছে, সেই কারণে তাদের ভোটটা এবার বিজেপিতে চলে আসবে। এই আশঙ্কায় হুমায়ুন কবিরকে দিয়ে একটা দল তৈরি করিয়ে যাতে মুসলমান ভোটটা বিজেপির দিকে না আসে, তৃণমূলের ভোট তৃণমূলের দিকে না গেলেও তৃণমূলের সখার দিকে যায়, তার জন্য এটা একটা প্ল্যানিং ছাড়া আর কিচ্ছু নয়। আর এটা কিছুদিন বাদেই বোঝা যাবে যে এর আসল উদ্দেশ্য কি আছে, সবাই বুঝতে পারবে। অতএব তৃণমূলের ছোট নেতারা কি বললো ওগুলো ধরার দরকার নেই। ধন্যবাদ। একটা বিষয় তো পরিষ্কার হয়ে গিয়েছে যে মুর্শিদাবাদের মাটিতে এখন ধর্মটাই একটা সব থেকে বড় অস্ত্র। মন্দির মসজিদের কথা প্রত্যেকের মুখে, হ্যাঁ সাসপেন্ডেড বিধায়কের মুখে যখন মসজিদের কথা, তখন তৃণমূল মানে শাসক দলের বিধায়কের মুখে কিন্তু মন্দির মসজিদ দুপক্ষেরই কথা। কি বলছেন যোগীপুরের তৃণমূল বিধায়ক? বলেছেন শ্রীকৃষ্ণের মন্দির করবেন, সেখানে থাকবে গীতা, মসজিদও বানাবেন তিনি। কি বলেছেন একবার শুনুন। ভোটের পরে হবে, ভোটের পরে হবে। ভোট নিয়ে আমি রাজনীতি ধর্ম নিয়ে করতে চাই না, কিন্তু অনেকেই চাই যে একটা ভালো মসজিদ হোক, একটা ভালো মন্দির হোক। তো আমরা চাইছি যে ভোটের পরে হবে, আগে ট্রাস্টি তৈরি হয়ে যাবে ভোটের আগে। ভোটের পরে আমরা সরকারের আইন মেনে, যেমন পঞ্চায়েতের পারমিশন, যেমন পঞ্চায়েত সমিতির পারমিশন, কনভেনশন এবং জেলা পরিষদের পারমিশন
নিয়ে আমরা কাজটা নামবো, কেন আমরা আইনের বাইরে নয়, আইনের ভিতরে থেকে কাজ করবো। কর্মসংস্থান নিয়ে কারো মাথা ব্যথা নেই। এ বাংলায় কর্মসংস্থান নেই, আইনের শাসন নেই, মামলাদের সম্মান নেই। এগুলো এই যে ব্যর্থতা তৃণমূল কংগ্রেসের, এই ব্যর্থতা দেখার জন্য তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি তাদের দলের বিভিন্ন বিধায়ককে বিভিন্ন ধরনের প্রকল্পের কথা ঘোষণা করছেন, যেন এই যে ব্যর্থতা তৃণমূল কংগ্রেসের 15 বছর, সেই থেকে দৃষ্টি মানুষের অন্যদিকে যায়। ব্যর্থতা ঢাকতে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তার দলের নেতাদের, তার দলের মন্ত্রীদের দিয়ে, এমএলএদের দিয়ে এই ধরনের নাটক করাচ্ছেন। আমাদের প্রায়োরিটি বাংলার 10.5 কোটি মানুষ, হিন্দু মুসলমান নির্বিশেষে, বিশেষ করে গরিব প্রান্তসীমার নিচের মানুষকে তাদের আপলিফমেন্ট তাদের সবচেয়ে বড় প্রায়োরিটি সরকারের। সেই জায়গায় দাঁড়িয়ে সরকার তার সামাজিক সুরক্ষার প্রকল্পগুলো দিয়ে বাংলার প্রান্তিক মানুষের পাশে থাকবে। মন্দির মসজিদ রাজনীতির জায়গা নয়, মন্দির মসজিদ আমাদের বিশ্বাস, আবেগের জায়গা। মমতা ব্যানার্জির এখন এটাই রাস্তা হয়ে গেছে, মন্দির মসজিদ করে কেবল মুসলিম ভোটে জেতার চেষ্টা করছেন। কিন্তু যেভাবে SIR এ লক্ষ লক্ষ নাম বাদ যাচ্ছে, ওই ভোটে জিতে আসা মুশকিল আছে যদি এখানকার সত্যি সত্যি ভোটাররা ভোট না দেন। আরএসএস মানে বিজেপি নয়। কলকাতায় সংঘের শতবর্ষের অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে বললেন মোহন ভাগবত। এই নিয়ে আমি কথা বলবো আমার সহকর্মী দীক্ষার সঙ্গে। দীক্ষা, রাজনৈতিক বিশ্লেষকরা একটা বিষয় বলে থাকেন যে বিজেপির পরিচালন কমিটির ক্ষমতায় কারা থাকবেন, মানে নেতৃত্বে কারা থাকবেন, সেটা অনেক সময় আরএসএসই নাকি ঠিক করে দেয়। কিন্তু হঠাৎ করে এই শতবর্ষের অনুষ্ঠানে, তাও আবার বাংলার মাটিতে দাঁড়িয়ে, বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টাটা কেন করলেন? কেন এই স্পেসিফিক এই কথাটা বললেন যে আরএসএস মানে বিজেপি নয়? কি বোঝাতে চাইলেন মোহন ভাগবত? দেখো, মোহন ভাগবত আজকে অনেক কথাই বলেছেন, তার মধ্যে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে খুব যে হিন্দুদের শক্তি বাড়ছে। আগেও হিন্দু ছিল কিন্তু শক্তি ছিল না, এখন সেটা আস্তে আস্তে বাড়ছে। পাশাপাশি তিনি একটি উল্লেখযোগ্য কথা বলেছেন, সেটা খুব ইঙ্গিতপূর্ণ কথা। সঙ্ঘের যারা সেবক রয়েছেন তারা বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, অনেকে আবার রাজনীতিতে আসেন। যদি কেউ বিজেপির দৃষ্টিকোণ থেকে সংঘকে বোঝার চেষ্টা করে তাহলে কিন্তু ভুল প্রমাণিত হবে, সংঘকে অনুভব করা যাবে না। কারণ সংঘের কাজ হচ্ছে শুধু হিন্দু সমাজের উন্নতি করা, অর্থাৎ সংঘের কাজ নিঃস্বার্থভাবে কাজ করা, টিকিট পাওয়া নয়। এটাই মোহন ভাগবত বলার চেষ্টা করছেন। অর্থাৎ যদি সংঘকে কাজ করতে, যারা সংঘের কাজ করেন তারা টিকিট পাওয়ার জন্য, নিজের লাভের জন্য টিকিট পাওয়ার জন্য কাজ করে না। সংঘের কাজ হচ্ছে হিন্দু সমাজ, অর্থাৎ যে সনাতন হিন্দু সমাজ রয়েছে সেই হিন্দু সমাজকে একত্রিত করা, তাদের শক্তি বাড়ানো এবং হিন্দু সমাজকে দেশের বাইরেও নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করা, হিন্দু সমাজের উন্নতি সাধনের জন্য। আর সেক্ষেত্রে বিজেপির সঙ্গে সংঘের এখানেই পার্থক্য যে বিজেপির যারা তারা টিকিটে এবার পরে অন্যান্য রাজনৈতিক দলের কাছে তো একটা বার্তা দিলেনই, তার পাশাপাশি বিজেপির অন্দরে যারা রয়েছে তাদেরকেও কোথাও একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন। এই প্রশ্নের উত্তরটা নিয়ে তোমার কাছে আসবে, তবে মোহন ভাগবত কি বলেছেন একবার শোনো। संघ के स्वयंसेवक आज विभिन्न संगठनों में काम कर रहे हैं, तो कुछ लोग पॉलिटिक्स में भी है और सत्ता में भी है। इसलिए बहुत लोगों की ये प्रवृत्ति रहती है कि संघ को बीजेपी के द्वारा समझना, तो बहुत बड़ी गलती होगी। मैं अनेक उदाहरण बोल सकता हूं, लेकिन बताना ठीक नहीं है। एक तो अपनी जाहिरात भी करनी नहीं है और शायद कठिनाई होगी किसी को, लेकिन सबको मदद करते, अच्छे काम में निस्वार्थ बुद्धि से किया जाता है। अच्छा काम करो और बाद में टिकट मांगो, ऐसा नहीं। ऐसा हम चलते हैं, ऐसा संघ चल रहा है। 100 साल चला है, आसानी से नहीं चला है। এই শেষের বক্তব্যটা দেখা তুমিও শুনলে, তার মানে নিশ্চয়ই কোথাও আরএসএস এর ভিতরে যারা রয়েছেন তারা কেউ টিকিট চাইছেন, সেটা কোথাও একটা তাদের পালসটা ফিল করতে পেরেছেন মোহন ভাগবত। বা বিজেপিতে যারা রয়েছেন, যারা এই মুহূর্তে আরএসএস ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন, যদি সেই আরএসএস ঘনিষ্ঠ হয়ে বা সংঘের কাজ করে যদি ভোটের টিকিটটা পাওয়া যায়, কারণ সামনে 26 নির্বাচন রয়েছে, বাংলায় দাঁড়িয়ে এই কথাটা কোথাও বিজেপিরই কাউকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন কি দীক্ষা?
দেখো, রাজনৈতিক মহল সেটাই মনে করছেন, কারণ মোহন ভাগবত আরএসএস প্রধান যখন বাংলায় দাঁড়িয়ে ঠিক 2026-এর ভোটের আগে এ ধরনের কথা বলছেন এবং যেখানে বলছেন হিন্দুদের ঐক্য এবং সংহতি হচ্ছে আরএসএসের একমাত্র লক্ষ্য, অনেকেই আছেন যারা টিকিট নেওয়ার জন্য কাজ করার চেষ্টা করে আরএসএস করে থাকেন বা আরএসএসের কাছ থেকে টিকিট চান, সেটা কিন্তু আরএসএসের লক্ষ্য নয়। আরএসএসের লক্ষ্য হচ্ছে হিন্দু শক্তিকে বাড়ানো। হিন্দু শক্তি আগেও ছিল, কিন্তু তার ক্ষমতা ক্রমশ আরও বৃদ্ধি করা, অর্থাৎ হিন্দুকে কোথায় যে তলিয়ে যেন না যায়, হিন্দু সমাজ যেন আরো সংঘবদ্ধ হতে পারে এবং হিন্দুদের শক্তি যেন বৃদ্ধি একদম এই করে, আরো বার্তাটাই তিনি দেওয়ার চেষ্টা করছেন। দীক্ষা, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, দেখুন, একটা কথা, বাংলার মাটি যেখানে 26শে নির্বাচন হচ্ছে, আর কয়েকটা মাস বলা যেতে পারে, কিন্তু নির্বাচনের ঠিক আগে আগে সংঘ প্রধানের এই কথাটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন যে সংঘের কাজ করুন, নিঃস্বার্থভাবে করুন, টিকিটের জন্য করবেন না, বা বিজেপি এবং আরএসএস কোথাও এক না, মানে কোথাও একটা বিজেপি থেকে দূরত্ব তৈরি করার চেষ্টা, আপনারা কিভাবে ব্যাখ্যা করছেন রাজ্যের শাসক দল হিসেবে? শাসক দল হিসেবে আর আমার বিজেপির অভিজ্ঞতা হিসেবে সেইটা নিয়ে আমি বলতে পারি বিপদে পড়ে এইসব কথা বলছেন। আজকে এই রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন কে দিয়েছে? আরএসএস দিয়েছে, অমিতাভ চক্রবর্তী বলে একজন লোককে। তিনি আরএসএস এর লোক, তিনি দণ্ডমুন্ডের কর্তা, তিনি ঠিক করবেন কে টিকিট পাবে না পাবে। তাহলে আবার আরএসএস বলছে কি করে যে আরএসএস এর দিকে তাকাবেন না? টিকিট বাবদ পয়সা কড়ি খরচ হচ্ছে, আরএসএস এর লোকজন টাকা তুলছে, বিভিন্ন প্রচারক বলছে টিকিট পাইয়ে দেবো, টাকা দাও। এ আগেও হয়েছে, এখনো হচ্ছে, আগে হয়নি তো? আজকে হঠাৎ মোহন ভাগবত এসে শুধরে দেবেন, ভেতরকার সব কাদা পরিষ্কার করে দেবেন? আরএসএস সন্তুষ্ট না হলে টিকিট পাওয়া যায় না। আগে জনধর মাহাতো বলে ভদ্রলোক করেননি? এসব বলে লাভ আছে? আর এই বিজেপিও যা, আরএসএসও তাই। আচ্ছা, একই মুদ্রার দুই মুখ। এখানে শুধু দেখাচ্ছেন আমরা আলাদা, কারণ সামনের দিনে আবার একটা পরাজয় অপেক্ষা করছে। মোহন ভাগবত চালাক লোক, তাই জন্য আগে থেকে গেয়ে রাখলেন যদি বিজেপি হারে সেটা আরএসএস এর পরাজয় হবে না, এটা গেয়ে রাখলেন। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল কংগ্রেস জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, এবং তিনি অবশ্যই শাসক দল হিসেবে এবং তিনিও একসময় বিজেপিতে ছিলেন, তার এই অভিজ্ঞতাকে সামনে রেখে তিনি একটা বিষয় ব্যাখ্যা করলেন যে একই মুদ্রার দুই পিঠ, এক পিঠে যখন বিজেপি আর এক পিঠে আরএসএস, কোথাও একটা বিষয় অন্যরকম অস্বস্তি ঢাকতেই অর্থাৎ মোহন ভাগবতের এই বক্তব্য। আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন মোহন ভাগবত যখন বাংলার মাটিতে দাঁড়িয়ে নির্বাচনের আগে বলছেন বিজেপি আরএসএস এক নয়, সংঘের কাজ নিঃস্বার্থভাবে করো, ভোটের টিকিটের জন্য নয়? তো মোহন ভাগবত তো ঠিকই বলেছেন, আরএসএস আর বিজেপি তো এক নয় বটেই। বিজেপি একটা রাজনৈতিক দল, আরএসএস এর অফশুট, কিন্তু রাজনৈতিক দল। বিজেপিটা বিজেপি, আরএসএসটা বোথ বিজেপি অ্যান্ড তৃণমূল ইন বেঙ্গল কন্টেক্সট। তৃণমূলও শুট করবে, বিজেপিও শুট করবে। এই কারণেই তো আরএসএস মা দুর্গা বলেছিল, ও বিজেপিকে ন্যাচারাল আলী বলেছে এবং আরএসএস কে দেশপ্রেমিক বলেছে। দুজনকে কি এক কথা বলেছিল? আরএসএস কে বলেছিল দেশপ্রেমিক আর বিজেপি কে বলেছিল ন্যাচারাল অ্যালি। আরএসএস এর এক অ্যালি বিজেপির সঙ্গে অ্যালি হতে পারে তৃণমূল, বিজেপিটা বিজেপি, আরএসএস বিজেপি তৃণমূল দুজনকে শুট করে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। বিজেপির রাজ্য প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দিলীপ বাবু, আপনার কাছে জানতে চাইবো যে সংঘ প্রধান তিনি একটা কথা স্পেসিফিকভাবে বলেছেন যে সংঘের কাজ নিঃস্বার্থভাবে করো, ভোটের টিকিটের জন্য নয়। এই কথাটা বলে তিনি কাদেরকে বার্তা দিতে চাইলেন? এবং জয়প্রকাশ মজুমদার কিন্তু তিনি বলছেন তার যেহেতু বিজেপি করার একটা অভিজ্ঞতা রয়েছে যে একই মুদ্রার দুই পিঠ হচ্ছে আরএসএস এবং বিজেপি, তিনি বিজেপি আরএসএস আলাদা নয়, এই কথাটা মানতে নারাজ। আপনার রিয়াকশন, আপনার যেহেতু দুটোই আরএসএস এবং বিজেপি দুটোরই অভিজ্ঞতা রয়েছে। আরএসএস 100 বছর ধরে ভারতবর্ষে কাজ করছে। আরএসএস থেকে বেরিয়েছেন এরকম বহু স্বয়ংসেবক সমাজের বিভিন্ন ক্ষেত্রে সম্মানের সঙ্গে প্রতিষ্ঠার সঙ্গে কাজ করছেন। হ্যাঁ, বিজেপি বড় হয়েছে, এখন ক্ষমতায় এসছে, তাই বিজেপির মধ্যেও কিছু স্বয়ংসেবক আছেন, তারাও সম্মানের সঙ্গে প্রতিষ্ঠার সঙ্গে কাজ করছেন। সেই জন্য লোকে ভাবছে যে বোধহয় আরএসএস বিজেপিকে চালাচ্ছে বা আরএসএস থেকে এসে করছে বিজেপির কোনো ফ্রন্ট। এরকম অনেক সংস্থা আছে রাষ্ট্রবাদী, রাষ্ট্রের পুনর্নির্মাণে কাজ করছে, সেখানে আরএসএস স্বয়ংসেবকরা যান, কাজ করেন। কিন্তু মূলত আরএসএস এর কাজ হচ্ছে ব্যক্তি নির্মাণ, রাষ্ট্র নির্মাণ।
অনেক ভুলভ্রান্তি আছে, সেটা ঠিক করার জন্য উনি সাধারণ মানুষের সামনে কথাগুলো বলেছেন। নতুন কিছু না, পুরোনো কথা, পরিস্থিতির কারণে অনেকের এটা নতুন মনে হচ্ছে। ধন্যবাদ। ব্যাক টু ব্যাক আরও একটা খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এসআইআর এর শুনানি পর্ব শুরুর আগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কমিশন সূত্রে খবর, এ রাজ্যের ভোটারদের শুনানির কাজে প্রায় 3000-এর বেশি মাইক্রো অবজারভার নিয়োগ করা হবে। গোটা শুনানি পর্ব চলবে তাদের নজরদারিতেই। কাল মাইক্রো অবজারভারদের নিয়োগপত্র দেওয়া শুরু হবে। আগামী বুধবার নজরুল মঞ্চে প্রশিক্ষণ নেবেন তারা। কমিশন সূত্রে আরও খবর পাচ্ছি আমরা, শুনানির টেবিলে বিধানসভা পিছু 11 জন করে মাইক্রো অবজারভার থাকবেন। প্রতিদিন 100 জনকে শুনানির জন্য ডাকা হবে। কোল ইন্ডিয়া, ডিবিসি, আয়কর, শুল্ক দপ্তর, বিমানবন্দর কর্তৃপক্ষ, আরবিআই, পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল, মেট্রো রেলের আঞ্চলিক প্রধানরা থাকবেন এখানে। এছাড়াও কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিকরাও ছিলেন বৈঠকে। শুক্রবারই এসআইআর এর শুনানির নজরদারিতে কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়োগের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এদিকে এসআইআর হিয়ারিং এর জন্য নোটিশ পাঠানো শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল থেকেই শুরু হয়ে গেছে হিয়ারিং এর চিঠি পাঠানোর কাজ। 7 দিন পর থেকে শুরু হবে শুনানি। রাজ্যের প্রায় 30 লক্ষের বেশি ভোটারকে শুনানির জন্য ডাকা হতে পারে বলে কমিশন সূত্রে এখনো পর্যন্ত আমরা খবর পেয়েছি। আপাতত ইংরেজি ভাষাতেই নোটিশ পাঠানো হচ্ছে। আঞ্চলিক ভাষা যাতে নোটিশ পাঠানো যায় সেই ব্যবস্থার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে রাজ্যের সিইও দপ্তর। শুভেন্দু অধিকারীকে উত্তর দিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। শুভেন্দু অধিকারী তাকে জেল যাত্রার ভয় দেখিয়েছে, কিন্তু তাকে থামানো যাবে না। দলীয় সভা মঞ্চ থেকে নাম না করে শুভেন্দুকে জবাব দিচ্ছেন তৃণমূলের বীরভূমে কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। কৃষকের বাংলা, তাই ভয় দেখেও আমাদেরকে নিয়ে আমরা ভয় পাই না। কোথায় কোথায় বলছো জেলে রেখেছিলাম, চুরি তো করি নাই, ডাকাতিও করি নাই, ভয় পাই না। দল করতে এসে যদি সাধারণ মানুষের উপকার করতে এসে যদি জেলে যেতে হয়, আবার যাব। ও ভয় দেখে আমাকে রোখা যায় না। এদিকে এসআইআর আবহে বাংলায় আমরা আপনাদেরকে আগে শোনাবো যে অনুব্রত মণ্ডল শুভেন্দু অধিকারীকে কি উত্তর দিয়েছেন, সেটা তো আপনাদেরকে শোনালাম। এদিকে এসআইআর আবহে আরো একটা খবর আপনাদের সামনে তুলে ধরবো। বাংলায় 1 লক্ষ রোহিঙ্গা আছে বলে কোথাও দাবি করেছিল বিজেপি, অথচ একটা রোহিঙ্গাও বের করতে পারেনি। এসআইআর এর খসড়া ভোটার তালিকা বের হতেই নাম না করে শুভেন্দুকে খোঁচা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওই যে বলেছিল না যে ওই যে কাঁথির একটা পাঠা আছে বলেছিল না যে 1 লাখ রোহিঙ্গা রয়েছে, ও পাঠাটা একটা রোহিঙ্গাও বার করতে পারেনি। গরু ছাগল বিজেপিতে, পশ্চিমবাংলা বিজেপি রয়েছে, নেতা রয়েছে, তা কি হবে?